তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল পাওয়া যাবে? এক্ষুনি আনছি। হানিফ ভাই তোমার সাথে একটা ইম্পর্টেন্ট ডিল করতে চায়। আমি করতে চাই না এরকম কোনো ব্যবসা। যদি তুমি টাকা রোজগার করা শুরু না করো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে সারা জীবনের মতো চলে যাব। এই খনি যেই হোক করে, কোন মহিলা কোথায় থাকে, কখন একা থাকে, এটা আগে জেনে নেয়। জেনে নেওয়ার পর পুরো ঘরে খোঁজ লাগায়। এরপরে এই খুনি যাতে অন্য খুন করতে না পারে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করতে হবে। আব্বু এসে গেছে, আব্বু এসে আরে গেছে। বাবা, কেমন আছো? ভালো আছি। এসো। আব্বু এর মধ্যে কি আছে? এতে দেখি কিছু না। নেই। আব্বা তুমি আমার জন্য নতুন প্লে স্টেশন কবে আনবে? আমি তোমায় বলেছিলাম না আমার একটা নতুন প্লে স্টেশন চাই। আমার সব বন্ধুদের কাছে আছে, শুধু আমার কাছেই নেই। আমি তোমায় কতবার বলেছি যে আমায় একটা কিনে দাও, কিন্তু তুমি আমায় কিনেই দাও না। সোনা, তোমার বাবা ছোটখাটো ব্যবসা করে, হীরের ব্যবসা করে না। আরে টেনশন কেন নিচ্ছ? পরের মাসে ঠিক এনে দেবো। চলে এসেছো তুমি? আমি কখন থেকে তোমায় ফোন করছি বলো তো? আমার ফোনটা কেন ধরছিলে না? আমি তোমার সাথে কথা বলছি, নিজের কাজের মতো আমাকেও ইগনোর করছো তাই না? যাই হোক, হানিফ ভাই ফোন করেছিলেন, বলছিলেন তোমার সাথে নাকি দোকানে দেখা করতে গেছিলেন, কিন্তু তুমি তো দোকানে ছিলেই না। কানে ঢুকছে না আমার কথা? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, কোথায় ছিলে তুমি? উত্তর দাও। মালেগাঁও গেছিলাম আমি। কেন গেছিলে? কাজ ছিল একটু। ও, তুমি কাজও করো নাকি? কি কাজ? কি কাজ ছিল? তোমায় যে একটা কাজ দিয়েছি সেটা তো তোমার দ্বারা হয় না। অনেক কষ্ট করে তারপর আব্বা তোমায় এই কাজটা দিয়েছেন, কিন্তু সেটাও তুমি করো না। সারা দিন দোকানে যাও না, জানি না কোথায় কোথায় ঘুরে বেড়াও। দেখো, তুমি যদি এরকমই করতে থাকো না, তাহলে তোমাকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি, আর এটা শেষবারের মতো বলছি, তুমি এই সব করা ছেড়ে দাও। না হলে আব্বাকে যদি তোমার এই কর্মকাণ্ডের ব্যাপারে আমি বলি না, তাহলে তোমার আর রক্ষে নেই। জানি না কেমন শহর পেয়েছি আমি। আমার তো কপালটাই খারাপ যে এরকম অকর্মণ্য আর বেকার একটা লোকের সাথে আমার নিকাহ হয়েছে। হ্যাঁ, আমি শ্রুতির সাথে কথা বলবো, ঠিক আছে? বাই। আরে আরে আরে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, পিসি তোকে কতবার কল করেছে, কতবার করে ডাকছে আমাদের। চল না আমরা সবাই একসাথে যাই। মা, আমার স্টুডেন্টদের এক্সাম চলছে, আমি তোমার সাথে অমরাবতী যেতে পারবো না। এক্সাম তো প্রত্যেক বছর হয়, কিন্তু প্রত্যেক দিন পল্লবীর তো বিয়ে হবে না মা। এক্সাম প্রতি বছর আসে সেটা ঠিক, কিন্তু একই এক্সাম প্রত্যেক বছর হয় না। আমার চিন্তামণি মা, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। তুমি অমরাবতী যাওয়ার জন্য তৈরি হও। আমার স্টুডেন্টদের এক্সাম শেষ হতেই আমি নিজে গিয়ে পল্লবীর সাথে দেখা করে আসবো, ঠিক আছে? স্মাইল। ঠিক আছে, সুশীলার সাথে কথা বলে নেব। হ্যাঁ, ওকে সবকিছু বলবো, কিন্তু হ্যাঁ, টিকিট তো বুক করতে হবে আমাদের দুজনের জন্য। আরে ঠিক আছে, আজ রাতেই আমি কনফার্ম তোমাদের টিকিট বুক করে দেবো। ঠিক তো? বাবা এসে গেছে। হ্যাঁ, ও চলে এসেছে। মা, তোকে নিয়ে আমার খুব গর্ব। তুই বাইরে কাজও করিস, ঘরের কাজও সামলাস, তারপর আমাদের দুজনকে দিনরাত সেবাও করিস। বাবা, কি সব বলছো তুমি? তোমরা দুজনেই তো আমার জীবনের সবচেয়ে মজবুত স্ট্রং পিলার। তোমাদের দুজনকে দেখেই তো আমি লাইফে কিছু করার মোটিভেশন পাই। আর একটা কথা বলো, যদি আমার জায়গায় তোমার ছেলে থাকতো, ও কি এইসব করতো না? হয়তো সে এরম করতো না মা, যেমন তুই করিস।
নিশ্চয়ই আমরা পূর্বজন্মে খুব ভালো কাজ করেছিলাম। বাবা, আগের জন্মের কথা তো বলতে পারবো না, কিন্তু এই জন্মেতে তোমরা দুজন কোনো খারাপ কাজ করনি। আর তোমরা দুজন না ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট আর আইডিয়াল প্যারেন্টস। আচ্ছা, সত্যি বলছি। আচ্ছা শোনো, আমার কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। আরুষের এক্সাম চলছে, আমার পরপর পড়ানো আছে। তাহলে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। বাই বাবা। বাই মা। আচ্ছা, তুমি তো বলছিলে আগের সপ্তাহে চলে আসবে, এখন বলছো পরের মাসে আসবে। হ্যাঁ, তোমার তো শুধু মুম্বাই থাকার বাহানা চাই। আরুষ আর আমার কথা কি মনে পড়ে না তোমার? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মুম্বাই তুমি আর একটা সংসার খুলে বসেছো। কি বলছো কি তুমি কোয়েল? যেখানে তুমি থাকবে সেটাই আমার বাড়ি, আর তোমাদের দুজনের কথা আমার খুব চিন্তা হয়। এতটাই যদি মনে পড়তো তাহলে তুমি সব কাজ ছেড়ে চলে আসতো। আমারও তো ইচ্ছে হয় দৌড়ে চলে যাই, কিন্তু কাজ ছেড়ে যে আসতে পারি না কোয়েল। তার মধ্যে প্রমোশন পেয়েছি, দায়িত্ব বেড়ে গেছে। বাট আই প্রমিস, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরবো। আচ্ছা শোনো, আরুষের টিউশন টিচার এসে গেছে, আমাকে গেটটা খুলতে হবে। তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। হাই কোয়েলদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো শ্রুতি? খুব ভালো আছি। এসো না, ভেতরে এসো। সে কোথায়? আয়ুষ, পরশু থেকে তোমার এক্সাম আছে তো, দিন রাত মোবাইল নিয়ে বসে আছো। পড়াশোনা কখন করবে? বইপত্র কোথায় তোমার? দেখো, শ্রুতি ম্যাডামও এসে গেছেন। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন আরুষ। এই দেখো মা, আমি গেম খেলছিলাম না, আমি নিউজ দেখছিলাম। এই দেখো কত ইন্টারেস্টিং নিউজ। এই দুদিন আগে একটা মহিলাকে বাড়িতে খুন করেছে। দেখো। চুপ, ফালতু বকিস। এই নিউজের লোকেরা না 24/7 সবসময় এরকমই নিউজ দেখায়। এই সবের মধ্যে তোমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। পরশু থেকে এক্সাম আছে না তোমার, সেদিকে খেয়াল রাখো তুমি। এমনিতেও ম্যাথসের এক্সামে তোমার প্রবলেম সলভ করতে হবে, বুঝলে তুমি? এই মার্ডার মিস্ট্রি নয়। হ্যাঁ মা। ওকে আরুষ, যাও নিজের বইগুলো Okay, নিয়ে এসো। তুমি বসো, আমি চা বানিয়ে হ্যাঁ। আনছি। শ্রুতি, কি দেখছো? জানি না কোয়েলদি, বাইরে তো কেউ ছিল, আর হয়তো এদিকেই তাকিয়েছিল। আরে, ওখানে তো কেউ নেই, তুমি ভুল দেখেছো। হতে পারে। আমি ওকে একটু দেখি। হ্যাঁ বলো, কালকের সব টেস্ট পেপার সলভ করেছো? হ্যাঁ ম্যাম, আমি করেছি। গুড। স্যার, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে যে মোটরসাইকেলে চেন দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘরের লোকদের সাথে আর প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়েছো? স্যার, উনি অনেক দিন ধরে একাই থাকছিলেন, তাই চেনা জানা কেউই নেই। আর ওনার পাশের বাড়িটাও 3 মাস আগেই খালি হয়ে গেছিল। এই গ্রামে 4 মাসের মধ্যে প্রায় 2টো মহিলা খুন হলো। যেভাবে গলার মধ্যে চেন দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে, এভাবেই 3টে কেস আগে 3টে বছরে ওই দুটি পাশের শহরেও খুন হয়েছে। এরকম কেসে এইভাবে চেন দিয়ে পেঁচিয়ে মারাটা ভয়ঙ্কর ব্যাপার। স্যার, হতে পারে একজন মানুষই এইসব করছে। 5টি খুন, আর সেটাও মহিলার, আর একইভাবে। এটা কোনো সামান্য ব্যাপার নয়। সব মার্ডারগুলোর মতো এই মার্ডারটাও দুপুর 1টা থেকে 4টের মধ্যে হয়েছে। দুপুরের পর মহিলারা সবসময় একাই থাকে বাড়িতে, আর পুরুষরা বাড়ির বাইরে। তুমি একটা কাজ করো, সমস্ত মহিলাদের ফাইলগুলো রিওপেন করো, আর ওই শহরের লোকাল থানায় একবার ফোন করো, আর বাকি সব মহিলাদের ডিটেলস বলো। আর এটা জানার চেষ্টা করো যে মহিলাদের মধ্যে কমন কি আছে। কিছু না কিছু তো ক্লু পাওয়াই যাবে। ওকে স্যার।
হঠাৎ করে ইলেকট্রিকের কি হলো? কে? আপনি কে? আসলে আমি ইলেকট্রিশিয়ান। আপনাদের বাড়ির কারেন্ট গেছে তাই না? হ্যাঁ, এখনই ইলেকট্রিক গেছে। আসলে এই এলাকার পুরো ট্রান্সফরমার পুড়ে গেছে। আপনাদের মিটারটা কোথায়? ওদিকে ভেতরে আছে। আসুন একবার মিটারটা চেক করে নিই। হ্যাঁ, আসুন না। কিছু হয়েছে নাকি? ইলেকট্রিক কখন আসবে? মনে হচ্ছে মিটারটা ট্রিপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা বলছি, দাদা কোথায়? উনি বাড়িতে নেই। বিকেলের মধ্যে চলে আসবেন? না, উনি তো পরের মাসেই আসবেন। মুম্বাই গিয়েছেন তো। বেশ ভালো ব্যাপার তাহলে, কারণ কারেন্ট চলে যাওয়ার পরে বাচ্চারা 2 মিনিটও থাকতে চায় না। একদম ঠিক কথা বলেছেন দাদা। আয়ুষ যদি থাকতো তাহলে পুরো বাড়িটা এতক্ষণ মাথায় তুলে রাখতো। কারেন্ট চলে গেছে, কখন আসবে মা, আবার ল্যাপটপ চার্জ করতে হবে, এইসব কিছু। আচ্ছা, আয়ুষ আপনার ছেলের নাম? হ্যাঁ বড় ছেলে? হ্যাঁ, আমার একটাই ছেলে, কিন্তু খুব স্মার্টও। চেস্ট ক্লাসে যায়। চেস্ট খেলাতে ওর ভীষণ শখ। আচ্ছা ম্যাম, এটা এখান থেকে হচ্ছে না, আপনাদের পাওয়ার গ্রিডটা একবার চেক করতে হবে। ইলেকট্রিক কখন আসবে? আরে অদ্ভুত লোক তো। এই নে পুরো 50,000 আছে। তোমায় যে একটা কাজ দিয়েছি সেটা তো তোমার দ্বারা হয় না। সারা দিন দোকানে যাও না, জানি না কোথায় কোথায় ঘুরে বেড়াও। দেখো, তুমি যদি এরকমই করতে থাকো না, তাহলে তোমাকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। জানি না কেমন শহর পেয়েছি আমি। আমার তো কপালটাই খারাপ যে এরকম অকর্মণ্য আর বেকার একটা লোকের সাথে আমার নিকা হয়েছে। আমি অকর্মণ্য, আমি দুর্বল, আমি টাকা রোজগার করতে পারি না, তুমি এটাই ভাবো তো? এবার দেখো। মালেগাঁওয়ে 2 মহিলার হত্যাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ এবং এলাকাবাসীরা এখনো স্তম্ভিত। পুলিশ এই খুনের মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশের সমস্ত বয়ান অনুযায়ী এটা একটা সিরিয়াল কিলিং এর ঘটনাও হতে পারে। জানি না কি হচ্ছে আজকাল এখানে, কিচ্ছু মাথায় ঢুকছে না। যখনই টিভি নিউজ খোলো সব সময় খারাপ খবরই পাবে, কখনো অ্যাক্সিডেন্ট, কখনো মার্ডার। তুই এসব ছাড়। দেখ, তুই আমাকে প্রথমে বল যে প্রথম দিন আমি কোনটা পরবো আর আশীর্বাদে কোনটা পরবো। প্রথম দিনে পিঙ্কটা পরে নাও, আর আশীর্বাদে ওটা। আমি তো এটাই ভাবছিলাম, এই পিঙ্ক কালারের শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। কি রে? সত্যি? থ্যাংক ইউ। বাবা, তুমি না এত ভেবো না। তোমার এমনি প্রেশারের প্রবলেম আছে, আর তার উপর এইসব নিউজ দেখো। আর বাবা, ক্রিমিনাল যতই চালাক হোক না কেন, বেশি দিন পালাতে পারবে না। পুলিশ আজ নয় কাল ঠিক ধরে ফেলবে। সো ডোন্ট ওয়ারি, আমি দেখছি। কে রে মা? জানি না মা, কেউ তো বেল বাজালো, কিন্তু যখন বাইরে এলাম কেউ ছিল না। আরে আশেপাশে কোনো দুষ্টু বাচ্চা হবে, বেল বাজিয়ে চলে গেছে। এই সময় তোমরা
এত টেনশন করো না এইসব নিয়ে। চলো, কিছু হয়নি, এত ভেবো না। কিছু পাওয়া গেল? না স্যার, প্রতিবেশী আত্মীয় সবার সাথেই কথা বলেছি, কোনো ক্লুই পাইনি। সোশ্যাল মিডিয়া, ফোন সব কিছু চেক করেছি, কোথাও কিছুই নেই। কিন্তু স্যার একটা কথা জানা গেছে, কোনো না কোনো কারণে এই সব মহিলারা বাড়িতে একা ছিলেন। একজন মহিলার বাড়িতে তো স্যার ফুল টাইমের জন্য কাজের লোক থাকতো। ওনার ছেলের ছুটিতে বাড়ি আসার কথা ছিল, তাই কাজের লোক 2 দিনের ছুটি নিয়েছিলেন। তার মধ্যেই মহিলার মার্ডার হয়। এত কম সময় একটা খুন করা খুব একটা সহজ ব্যাপার নয়। এই খুনে যেই হোক না কেন, শুধু একলা মহিলাদেরকে খুন করে। কোন মহিলা কোথায় থাকে, কখন একা থাকে, এটা আগে জেনে নেয়, জেনে নেওয়ার পর পুরো ঘরে খোঁজ লাগায়। এ এক খুব চালাক খুনি, ওকে আমাদের ধরতে হবে। কিন্তু স্যার মার্ডারের কারণটা বুঝতে পারছি না। টাকা পয়সা লুট করা বা মহিলাদের নিজের শিকার বানানো, শুধুমাত্র এই দুটো কারণ নয়। মনে হয় ওর মহিলাদের সাথে শত্রুতা আছে। বাকি রিপোর্টগুলোও নিয়ে আসো। ওকে স্যার। হ্যালো, সোনা, এই নাও, নিয়ে এসছি তোমার প্লে স্টেশন। দেখো তো কেমন লাগলো, পছন্দ হয়েছে তো? খুবই ভালো, আমি এটা খুলে দেখি। দাও, খুলে দিচ্ছি। এই এত দামি প্লে স্টেশন কে আনলো? বাবা, এটাকে টিভিতে লাগিয়ে চেক করি। হ্যাঁ চলো। নিশ্চয়ই কারুর পায়ে ধরে ভিক্ষে চেয়ে ধার করেছো, তাই না? কিন্তু ধার করা টাকা সুদ সমেত ফেরত দিতে হয়। তার জন্য কোথা থেকে টাকা আনবে? হ্যাঁ, কাজ করে টাকা রোজগার করা তোমার দ্বারা তো হয় না। ধার করে টাকা আনিনি আমি। আচ্ছা, ধার করনি, তাহলে কারুর বাড়িতে চুরি করেছো নাকি? নাকি দোকানে ডাকাতি করে নিয়ে এসেছো এই প্লে স্টেশনটা? হানিফ ভাই তোমার সাথে একটা ইম্পর্টেন্ট ডিল করতে চায়, আর না তুমি ওনার সাথে দেখা করছো, না ওনার ফোনটা ধরছো। আমি করব না স্ক্র্যাপের ব্যবসা। বাহ, এমন ভাবে বলছো যেন তোমার নামে তেলের কুয়ো আছে আর তোমার আব্বার নামে হীরের খনি লেখা আছে। কাজ করা পছন্দ অপছন্দের ব্যাপার হয় না, কিন্তু জীবন কাটানোর জন্য টাকা সব সময় দরকার। যদি আব্বা আজকে তোমাকে এই কাজটা না দিত না, তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতাম। আমি তোমাকে হুমকি দিচ্ছি, এটাকে হালকাভাবে নিও না। যদি তুমি কাজ করে টাকা রোজগার করা শুরু না করো, তাহলে আমি আমার ছেলেকে নিয়ে সারা জীবনের মতো চলে যাব। বাড়িতে বসে বসে খুব কথা বলো, তাই না? স্বামীর সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও শেখোনি। তোমাদের সবাইকে শিক্ষা দেওয়ার একটা রাস্তা আছে আমার কাছে। তোমাদের সবার মুখটা বন্ধ করে দিলে কেমন হয়? আমি তোমাদের সবার মুখ সারা জীবনের মতন বন্ধ করে দেব, সবার। পৃথিবীতে 2 রকমের অপরাধী হয়,
প্রথমত, যে পরিস্থিতির চাপে পড়ে অপরাধী হয়, আর দ্বিতীয়ত যারা নিজেদের ইচ্ছা অনুসারে অপরাধ করে। এই যে দ্বিতীয় পর্যায়ের অপরাধীরা রয়েছে তারা তুলনামূলক বিপজ্জনক হয়ে থাকে। এরা প্রত্যেক দিনই সুযোগ খুঁজতে থাকে যে অপরাধের পরের পদক্ষেপ কখন আর কিভাবে নিতে পারবে। ঠান্ডা মাথায় অপরাধ প্রবণ এই মানুষ অন্যদের, পরিস্থিতি, কেয়ারলেসনেস এইসব সুযোগের ব্যবহার করে নিজের অপরাধের পরের পদক্ষেপ নেয়। আর এই রকম মানুষের কাছে এরা খুব সহজে পৌঁছেও যায়। ঠিক যেমন এই সময় মৌলিক নিজের অপরাধের পদক্ষেপ নিতে চলেছে। যে মহিলারা একা থাকে তাদের খুঁজে খুঁজে ও টার্গেট বানাচ্ছিল, সেই মহিলা যারা স্বাধীন ছিল, চিন্তামুক্ত ছিল, আর যারা এই অপরাধের কথা বুঝতেও পারেনি। ক্রমাগত হয়ে চলা এই খুনগুলো পুলিশের চিন্তার কারণ হয়ে উঠেছিল। একদিকে পুলিশ আর অন্যদিকে টার্গেট এটা জানতো না যে মৌলিক পরের অপরাধ কবে, কি করে আর কোথায় করবে। নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। মা, এক্সামের জন্য টিউশনগুলো মিস করতে পারবো না, না হলে তোমাদের ছেড়ে দিয়ে আসতে নিশ্চয়ই তোমাদের সাথে যেতাম আমি। মা, তুই একেবারে চিন্তা করবি না, আমরা চলে যাব। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার ফোনটা দাও। এই দেখো, এগুলো হলো তোমাদের টিকিট আর এটা সিট নাম্বার। আচ্ছা, যখন টিটি আসবে না তখন তুমি ওনাকে এই মেসেজটা দেখিয়ে দেবে। ঠিক আছে মা। মা, এই পুরো সপ্তাহটা একা থাকবি, তুই নিজের খেয়াল রাখবি আর সাবধানে থাকবি। তুই বলেছিস তাই আমি যাচ্ছি, না হলে তোকে একা রেখে আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। বাবা, এরকম মনমরা হয়ে যেতে নেই, আনন্দের সাথে যাও। আমি নিজের খেয়াল খুব ভালোভাবে রাখবো। আমি চাই না তোমরা আমার জন্য এই বিয়ে বাড়িটা মিস করো। আমার স্টুডেন্টগুলোর এক্সাম চলছে না, নইলে আমি যেতাম তোমাদের সাথে। আর হ্যাঁ, ইন্দোর থেকে কাকু কাকিমাও আসছে তো, এই সুযোগে তোমাদের পুরো ফ্যামিলির সবার সাথে দেখা হয়ে যাবে। আর বাবা, আমি না বড় হয়েছি, নিজের খেয়াল খুব ভালোভাবে রাখতে পারি, আর তোমারও। তুই যতই বড় হয়ে যাস, আমার কাছে তুই কিন্তু সেই ছোট্টটি। আর শোন, তোর মোবাইলটা সব সময় ফুল চার্জে রাখবি আর সব সময় নিজের কাছে রাখবি। বাবা, হয়েছে, এবার তুমি এটা ধরো, এবার যাও, নইলে আমার জন্য তোমরা ট্রেন মিস করবে। একদম ঠিক বলেছি। বাই। খেয়াল রাখিস। সাবধানে যাবে, আর ট্রেনে উঠে আমায় ফোন করতে ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে মা। বাই। বাই সোনা, বাই। সাবধানে যাবে। হ্যাঁ। টিভিতে আজকাল দেখার মতো কিছুই থাকে না। এই সময় কে হতে পারে? আরে কে বাইরে? কে? কেউ বেল বাজালো, কিন্তু যখন বাইরে এসে দেখলাম কেউ ছিল না। আরে আশেপাশে কোনো দুষ্টু বাচ্চা হবে, বেল বাজিয়ে চলে গেছে। এই সময়? কে? কে কে বাইরে? ম্যাডাম, ম্যাডাম, কি ম্যাডাম, আমি কখন থেকে বেল বাজাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? কখন থেকে দরজা নক করছি, কেউ খুললো না, তাই জন্য আমাকে এদিকে আসতে হলো। সরি দাদা। আচ্ছা, শ্রুতি আপনার নাম? হ্যাঁ। এই যে আপনার জন্য কুরিয়ার।
আমার জন্য? আরে এখানে একটা সাইন করে দিন। থ্যাংক ইউ দাদা। ইউর ওয়েলকাম ম্যাম। কি ব্যাপার স্যার, কিভাবে গাড়ি চালান? বারবার এরকম চেন খারাপ হয়ে যায়, একটু ঠিক করে চালান স্যার। চুপ করো একটু, বড় বড় কথা বলতে হবে না। যে কাজটা বলেছি চুপচাপ করে যাও। মাথায় লাগলো কি করে? ওই বাইক থেকে পড়ে গিয়েছিলাম আমি। এবার গাড়িটাও ঠিক করে চালাতে পারো না। আবার মদ টদের নেশা ধরলে না তো? আমি আমি আসছি, দাঁড়া। মা আমি আজকে চেস ক্লাসের পর রাজুর বাড়ি যাব। হ্যাঁ, আর হ্যাঁ মা, আজকে একটু দেরি হবে বাড়িতে ফিরতে। ঠিক আছে, সাবধানে যাবি আর সময় মতো চলে আসবি। হ্যাঁ মা। আপনি তো ইলেকট্রিশিয়ান, তাই না? হ্যাঁ ম্যাম, ওই আপনাদের মিটারটা একবার চেক করতে হবে। কিন্তু আপনি তো কিছুদিন আগেই চেক করেছিলেন। আসলে ব্যাপারটা কি ম্যাডাম, অনেকজন কমপ্লেন করেছে যে মিটারে কোনো প্রবলেম হয়েছে আর সেই কারণে বিল বেশি আসছে, সেই জন্য রিচেকিং করতে বলা হয়েছে। হ্যাঁ, আমাদেরও বিল বেশি আসছে। আপনি একবার মিটারটা চেক করে দিন। হ্যাঁ শ্রুতি, হ্যালো হ্যালো, কোয়েল দি, কোয়েল দি, বাঁচাও! ছাড়ো আমাকে! কোয়েল দি, কি হয়েছে? হ্যালো হ্যালো, কোয়েল দি, কোয়েল দি, কোয়েল দি, কোয়েল দি, কি হয়েছে কোয়েল দি? কোয়েল দি, মা! ওঠো! কোয়েল দি, মা, আরুষ! মা, মা, কোয়েল দি, কোয়েল দি, মা কি ওঠো হয়েছে মা, তোমার? মা, কোয়েল দি, মা ওঠো। আরুষ, তুমি মা! কেঁদো না। আরুষ, আরুষ, আরুষ না! আরুষ, প্লিজ নিজেকে ওঠো, সামলাও। মা, মা, আরুষ না! আরুষ, বাবাকে ফোন করো, বাবাকে ফোন করো আরুষ। হ্যালো, বাবা, মা। বাইকে সেই চেন, দুপুরের সময়, একলা মহিলা, সেম প্যাটার্ন। আরে আরে এটা হচ্ছেটা কি? স্যার, কাঁদতে কাঁদতে ছেলেটারও অবস্থা খারাপ। একটা কি সুন্দর পরিবার নষ্ট হয়ে গেল।
স্যার আমি আশা, আমি আপনাকে কিছু বলতে চাই। স্যার আমি জানি ওই মহিলাকে মার্ডার কে করেছে। হোয়াট? স্যার আমি ওনার নাম ঠিকানা তো জানি না, কিন্তু আমি বলতে পারি ওই মানুষটারই কাজ, যে 2 দিন আগে আমার উপর আঘাত করেছিল। আঘাত করেছিল? কে? স্যার 2 দিন আগে আমি আমার বাড়িতে কাজ করছিলাম, এমন সময় হঠাৎ করে একটা লোক আসে আর আমার গলায় চেন দিয়ে ধরে। ও আমাকে মারার চেষ্টা করেছিল, আমি ওকে আঘাত করেছিলাম, আর যখন ও চোট লাগে ওখান থেকে ও চলে যায়। তো তুমি দেখেছো ও কিরকম দেখতে? স্যার আমি ওর মুখটা তো দেখিনি। আপনি খুব ভালো করেছেন। আপনি একটা কাজ করুন, আপনি কিছুদিনের জন্য কোনো আত্মীয়র বাড়িতে চলে যান, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। আপনার একা থাকাটা ঠিক না। একটা কাজ করো, কাউকে বলে এনাকে ঘরে ছেড়ে দাও। হ্যাঁ স্যার। ম্যাম আসুন। মিস্টার শিথির, আপনি পুলিশ স্টেশন আসতে পারবেন? মিস্টার শিথির, ক্ষমা করবেন আপনাকে এরকম আর্জেন্ট ডাকার জন্য, কিন্তু ইনভেস্টিগেশনের জন্য আপনাকে ডাকতেই হতো। শিওর স্যার, আমি আপনাকে সাহায্য করব। আরুষ, তুমি আমাকে একটা কথা বলো, কিছুদিন ধরে তুমি তোমার ঘরের আশেপাশে কোনো সন্দেহজনক লোককে দেখেছো? এছাড়া অন্য কোনো লোক যে তোমাদের ঘরে আশেপাশে দেখা যায় না? না স্যার, এমন কেউ ছিল না, আর না কেউ আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু হ্যাঁ স্যার, ওদিন যেদিন আমি চেস ক্লাসের জন্য বেরিয়েছিলাম, সেদিনকে আমার বাড়ির বাইরে রেড বাইক নিয়ে রেড হেলমেট পরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমাদের বাড়ির বাইরে। হ্যাঁ স্যার, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমি যখন ওর দিকে তাকিয়েছিলাম মনে হলো যেন কিছু চুরি করেছে। দ্যাটস ইট, এটাই সেই লোকটা, এটাই সেই লোকটা। শোনো, যে কটা মহিলার মার্ডার হয়েছে না, ওই মহিলাদের ঘরের আশেপাশে সিসিটিভি ফুটেজ আমার দরকার। ওকে স্যার। এই লাল বাইক কোথাও না কোথাও ঠিক দেখা যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হেল্প। আপনারা যদি সেই দিনের কোনো ইনফরমেশন পাও আর কারোর ওপর যদি সন্দেহ হয়, তাহলে প্লিজ আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার, চল। এরপরে এই খুনি যাতে আর খুন করতে না পারে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করতে হবে। ম্যাম, পুলিশেরও সন্দেহ আছে ওই রেড বাইকওয়ালা আর রেড হেলমেটওয়ালাই সিরিয়াল কিলার। ম্যাম, ওরা ওকে খুঁজতেও শুরু করে দিয়েছে। আরও সেই রেড বাইকটা তো আমি সেদিন তোমাদের বাড়ির বাইরেও দেখেছি। আমি একই রেড বাইক আমি আমার বাড়ির বাইরেও দেখেছি যেদিন মা বাবা চলে যাচ্ছিল। আরুষ, তুমি জানো কয়েকদিন ধরে না খুব অদ্ভুত ঘটনা ঘটছে। মানে কেউ বেল বাজিয়ে চলে যায়, আর যখন আমি খুলতে যাই সেখানে কাউকে দেখতে পাই না। তার মানে ওই কিলার আমাদের উপর নজর রাখছে। ম্যাম, আপনি বাড়িতে একা আছেন, একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসুন, একসাথে পুলিশ স্টেশন যাব। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমাদের মন আগামী কোনো দুর্ঘটনার সংকেত ক্রমাগত দিতে থাকে, কিন্তু আমরা বা আমাদের পরিবারের লোক কিংবা বন্ধুরা এই বিষয়ে গুরুত্ব দেয় না। তারা বলে, এতে এত ভাবার কি আছে, ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। শ্রুতির মনে যে সন্দেহ আর ভয় বাসা করেছিল সেটা খুব স্বাভাবিক। যদিও এই বিষয়টা আরো বেশি গুরুত্ব দিয়ে দেখতো, তাহলে মৌলিকের পরের টার্গেটও কিছুতেই হতো না। আর ওর এই সামান্য ভুলের কারণে ও নিজের প্রাণ হারালো, তার সাথে ওর মা বাবা নিজের একমাত্র ট্যালেন্টেড মেয়েকে হারিয়ে ফেললেন। যদি সময় থাকতে ও সতর্ক হতো, তাহলে হয়তো মৌলিককে ধরতেও সাহায্য করতে পারত। কিন্তু আজ এক অপরাধী খুনি সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। সব মহিলারা যে এভাবে খুন হচ্ছিল, এই অপরাধের চক্র কি থেমে যাবে না থামবে না? আসুন দেখা যাক।
শ্রুতি 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 চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। যদি যদি তোর কথা আমি না শুনতাম, আজ আজ এরকম হতো না। হয়তো হয়তো ওর সঙ্গে এরকম হতো না। মিস্টার প্রবীর, আই এম সরি ফর ইয়োর লস। আমি জানি আপনি এখন কিছু বলার মতো অবস্থায় নেই, কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে। যে আপনি আপনার ঘরে আশেপাশে কোনো সন্দেহজনক লোককে দেখেছেন? এছাড়া এমন কোনো কথা যেটা আপনি বলতে চান আমাদেরকে? আমি কি বলবো স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার শ্রুতি মায়ের সঙ্গে এরকম কিছু ঘটেছে। খুব দায়িত্বপূর্ণ মেয়ে ছিল, শিক্ষিত আর খুব গুণী মেয়ে ছিল আমার। ওর সঙ্গে এরকম কেন হলো? স্যার, একটা মানুষ যখন রাক্ষস হয়ে যায় তখন তার উপর কোনো মায়া দয়া বা কে কি ভাবলো কিছুই তার মনে হয় না। কিন্তু এই খুনি যেই হোক না কেন, আমি ওকে অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। অ্যান্ড দিস ইজ মাই প্রমিস টু ইউ স্যার। ভরসা রাখুন স্যার। স্যার, মালেগাঁও আর দেওলাতে ভিকটিম মহিলাদের বাড়ির কাছে যে পেট্রোল পাম্প আছে, ওখানকার সিসিটিভিতে এই রেড বাইকওয়ালাকে অনেকবার দেখা গেছে। এমনকি একটা ফুটেজে ওর মুখটাও দেখা যাচ্ছে। এই ফুটেজটাকে ক্লিন করে স্কেচ বানাও, ততক্ষণ এই এরিয়ার সমস্ত মেকানিককে আমরা ধরি। চলো। ওকে স্যার। স্যার, ফুটেজ থেকে গাড়ির নাম্বার পেয়ে গেছি। গাড়িটা দেওলা জেলার। ওকে, এই গাড়ি ওনারের নাম্বারটা খোঁজ করো আর ও জিপিএস লোকেশনটা ট্র্যাক করো ফার্স্ট। ওকে স্যার। হ্যাঁ স্যার, আমার গ্যারেজে আসতো বাইকের চেন বদলানোর জন্য। এর চেয়ে বেশি আমি কিছু জানি না স্যার। স্যার, অপরাধীর ডিজিটাল স্কেচ তৈরি। স্যার, ওর জিপিএস লোকেশন ট্রেস করলাম। ও এখনো দেওলার এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মানে ওর পরের শিকার ওখানেই? দিদি, আপনার বাড়ির মিটারটাও প্রবলেম করছে। এবার আপনাদের মিটারটা ঠিক করতে আমাকে তো আসতেই হবে। কোথায় যাবি? হট! হট! ধরো ওকে, ধরো, ধরো ওকে। হট! নিয়ে চলো এই খুনিটাকে লকাবে। ওখানে গিয়ে ওর ব্যবস্থা করছি। চল চল। হট! বল। হ্যাঁ, আমি মেরেছি সবাইকে। সবাইকে বাইকের চেন দিয়ে শ্বাসরোধ করে মেরেছি। ওটা তো আমিও জানি। তুই বল যে তুই মহিলাদের মেরেছিস কেন? আমি ঘৃণা করি মহিলাদেরকে, সব মহিলাদেরকে, আর বিশেষ করে আমার নিজের স্ত্রীকে। দিন রাত আমাকে অকর্মণ্য, দুর্বল, অপদার্থ মনে করে। আমারই ছেলের সামনে কুকুরের মতন ব্যবহার করে আমার সঙ্গে। ওর এই ব্যবহার আর অত্যাচারের কারণেই আমি সিদ্ধান্ত নিলাম
আমি সব মহিলাদের মেরে ফেলবো আর এই পৃথিবী থেকে সব মেয়েদের নাম মুছে ফেলবো। ঝামেলা বউয়ের সাথে আর মারছিস বাইরের মহিলাদের? যদি স্ত্রী অশান্তি করে তো শহরের সব মহিলাদের মারবি? তোর এই নোংরা ভাবনা চিন্তার কারণে কত পরিবারকে শেষ করেছিস, কত বাচ্চারা তাদের মা, আর কত মা বাবা তার মেয়েকে হারিয়েছে শুধুমাত্র তোর জন্য। কি অধিকার ছিল, হ্যাঁ? কি অধিকার ছিল প্রাণ নেওয়া ওদের? আমি ওই মানুষদের খুশি তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আই উইল বি শিওর তোকে আমি ফাঁসির সাজা দিয়েই ছাড়বো, যাতে দ্বিতীয়বার কেউ এরকম কাজ করার সাহস না পায়। হ্যাঁ? একই রকম ভাবে গত 7 বছর ধরে মৌলিক 15 জন মহিলাকে খুন করেছে। এর পিছনে কোনো কারণ বা যুক্তি ছিল না, যেটা ছিল সেটা মানসিক রোগ। এমন এক রোগ যার কারণে অনেক সহজ সরল মহিলাদের ও এমন ভাবে খুন করেছে। মৌলিকের মতো বিকৃত মানসিক রোগীরাই সিরিয়াল কিলার্স কিংবা ভয়ঙ্কর খুনি হতে পারে। অপরাধ করার পরেও বেঁচে গিয়ে গর্ব অনুভব করে, আর এই অনুভবই আরও একটা অপরাধ করবার ইচ্ছেও যোগায়। এরা আমাদের সমাজে অন্য রূপ নিয়ে চলাফেরা করে, এদের আসল রূপ কেউ দেখতে পায় না, আর বারংবার অপরাধ করে বেঁচেও যেতে পারে। এই জন্য এটা আমার, আপনার, আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। এই ধরনের ভালো মানুষের মুখোশের পিছনে যে অপরাধ প্রবণতা রয়েছে তাকে আমরা চিনতে পারি, বুঝতে পারি, পুলিশের কাছে অভিযোগ করতে পারি, যাতে এক অসহায় মানুষকে খুন হওয়া থেকে বাঁচাতে পারি। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আরও একটা নতুন ঘটনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন, দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।